স্বাগত বিবিআই টিভির সংবাদে, সাথে আছে আমি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশে কর্মরত বিদেশিদের রিটার্ন দাখিল বাধ্যবাধকতা থেকে অব্যাহতি। সিন্ডিকেটের থাবায় আবারও অস্থির পেঁয়াজের বাজার। মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি। এক মাসে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮,০০০ কোটি টাকা। ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা পাকিস্তানের জামায়াতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ২০২৫-২৬ কর বর্ষে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে। নতুন বিশেষ আদেশে বলা হয়েছে, এ শ্রেণীর করদাতারা চাইলে ই রিটার্ন দাখিল করতে পারবেন, তবে তা বাধ্যতামূলক নয়। আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে এনবিআর এর বিশেষ আদেশের মাধ্যমে গত ৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়েছেন ৬৫ বছর বা তার ঊর্ধ্বে বয়সের প্রবীণ করদাতারা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, সনদপত্র সাপেক্ষে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে এনবিআর বলেছে, এসব শ্রেণীর করদাতারা ইচ্ছে করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সমস্যার কারণে অন্য কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের অক্ষম হলে ৩১শে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে তারা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। পেঁয়াজের মৌসুম শেষ, আমদানি বন্ধ আর টানা বৃষ্টিতে সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা দেশজুড়ে বাড়িয়ে দিয়েছে পেঁয়াজের দাম। ৩১শে জুলাই খুচরা বাজারে পেঁয়াজের কেজি ছিল ৫৫ টাকা। এর একদিন পর ১ আগস্ট কেজি প্রতি ৫ টাকা বাড়িয়ে বিক্রি হয় ৬০ টাকা। সেই পেঁয়াজ ৮ আগস্ট শুক্রবার বিক্রি হয়েছে ৮৫ টাকায়, রোববার তা থেকে ৯০ টাকায়। সাইদুর রহমান নামে একজন ভোক্তা যুগান্তরকে বলেন, নিত্য পণ্যের বাজারে এই অরাজকতা চলছে গত ১৫-২০ বছর ধরে। এখনো সেই পুরনো সিন্ডিকেট বেশ সক্রিয় বলেই এভাবে নিজেদেরকে খামখেয়ালি মতো পেঁয়াজের দাম নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে দেয়। পাইকারি কিংবা খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি কোনো সংকট না থাকলেও ভোক্তাকে গুনতে হচ্ছে বাড়তি দাম। এমন বাস্তবতায় নিত্য প্রয়োজনীয় এই পণ্য পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখার অংশ হিসাবে এবং আমদানি সচল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের ১ বছর পার হয়েছে। এই সময়ে সরকারের কিছু পদক্ষেপের ফলে অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে, তবে এখনও মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি। বিশেষ করে আইন শৃঙ্খলা, শিক্ষা খাত, কৃষি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যাপক দুর্বলতা ছিল। রোববার রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারের বক্তারা এসব কথা বলেন। সেমিনারের বিষয় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন। এই সময় হতাশার কথা বলেন কেউ কেউ, তবে অনেক বক্তা বলেন অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা কম, কারণ তাদের মূল কাজ গণতান্ত্রিক উত্তরণ। তাদের মতে রাজনৈতিক স্থিতিশীলতা স্থিতিশীলতা না এলে সুষ্ঠু নির্বাচন কঠিন। আন্তঃব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেন আবার কমেছে। গত মার্চের তুলনায় এপ্রিলের আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮,০০০ কোটি টাকা। গত এক মাসের তুলনায় লেনদেন কমলেও বেড়েছে গত বছরের এপ্রিলের তুলনায়। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকে এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, গত মার্চে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছে ৭,৪৬,০০০ কোটি টাকা। গত এপ্রিলে তা কমে দাঁড়িয়েছে ৬,৭৮,০০০ কোটি টাকা। এক মাসের লেনদেন কমেছে ৬৮,০০০ কোটি টাকা, তবে গত বছরের এপ্রিলের তুলনায় লেনদেন বেড়েছে। গত বছরের এপ্রিলের আন্তঃব্যাংক লেনদেন হয়েছে ৬,১৭,০০০ কোটি টাকা। এই হিসাব লেনদেন বেড়েছে ৬১,০০০ কোটি টাকা। সম্প্রতি সময়ে ব্যবসা খাতে মন্দা, তারল্য সংকট ও পারস্পরিক আস্থার অভাবেই আন্তঃব্যাংক লেনদেন কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। প্রতিবেদনে দেখা যায়, ইসলামী শরিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলো আন্তঃব্যাংক লেনদেনের আরও কমেছে। গত বছরে এপ্রিলে এসব আন্তঃব্যাংক লেনদেন হয়েছিল ৮২,০০০ কোটি টাকা। গত এপ্রিলে হয়েছে ৪৯,০০০ কোটি টাকা।
গত এক বছরের হিসাবে আন্তঃব্যাংক লেনদেন কমেছে 33,000 কোটি টাকা। গত মার্চে লেনদেন হয়েছে 56,000 কোটি টাকা। এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে 7,000 কোটি টাকা। দেশের ইতিহাসে বৃহত্তর সমাবেশের ঘোষণা দিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী। আগামী 21 থেকে 23 নভেম্বর মিনারি পাকিস্তানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। লাহোরের মানসুরায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের ইসলামী আমির হাফিজ নাইমুর রহমান এই ঘোষণা দিয়েছে, শাসক গোষ্ঠীকে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী গণ আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি। হাফিজ নাইমুর রহমান বলেন, আগামী 21, 22 ও 23 নভেম্বর পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে থেকেই বৃহৎ আন্দোলন সূচনা হবে। তিনি আরও বলেন, এই সম্মেলনে বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা, ফিলিস্তিনি পন্থী সংগঠনের প্রতিনিধি এবং আন্তর্জাতিক নেতারা অংশ নেবেন। অনুষ্ঠানের আগে দেশব্যাপী 30,000 পাবলিক কমিটি গঠন করা হবে এবং জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংহতি অভিযান শুরু হবে। ওই 3 দিন পাকিস্তানের সমাবেশ অংশ নিতে দেশব্যাপী প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী আমির বলেন, জামাত যুব, নারী, কৃষক, শ্রমিক এবং অন্যান্য নিপীড়িত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিরোধের আন্দোলন নেতৃত্ব দেবে। সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির লিয়াকত বালুচ, ডক্টর ওসামা রাজি, সেক্রেটারি জেনারেল আমিরুল আজিম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দেশের অবস্থা ভয়াবহ দাবি করে জামায়াত আমির বলেন, গত 7 দশক ধরে চাপিয়ে দেওয়া শাসক গোষ্ঠী দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। সাধারণ নাগরিক মনে করেন পাকিস্তানের আর কোনো ভবিষ্যৎ নেই। তরুণরা এই দেশ নিয়ে হতাশা, কারণ এখানে কোনো চাকরি নেই, কোনো ভবিষ্যৎ নেই। দেশের দারিদ্র্যের জন্য শিক্ষার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে কর্মরত বিদেশিদের রিটার্ন দাখিল বাধ্যবাধকতা থেকে অব্যাহতি। সিন্ডিকেটের থাবায় আবারও অস্থির পেঁয়াজের বাজার। মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি। এক মাসে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে 68,000 কোটি টাকা। ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা পাকিস্তানের জামায়াতে। বিবিএ সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBATV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBATV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।